শ্রোতা বন্ধুরা, আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি একটি বিশেষ আয়োজনে। আজকের এই বিশেষ আয়োজনে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বাংলাদেশ বেতারের প্রচুর শ্রোতা যারা আছেন দেশে দেশের বাইরে, সবাই জানতে চায় যে তেমনই কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা আপনার মুখোমুখি হয়েছে। প্রথমে যে প্রশ্নটি আমরা রাখতে চাই সেটা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার এই যে অভূতপূর্ব আন্দোলন, এটার শুরুটা আপনারা 5-6 জন মিলেই সম্ভবত করেছিলেন। সেই শুরুর দিকটার কথা যদি বলেন যে কেমন করে শুরু করেছিলেন। এই আন্দোলনটি মূলত সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে উঠেছিল। 5ই জুন হাইকোর্ট একটি রায় দিয়ে সরকারি চাকরিতে যে 56% কোটা, সেই কোটাটি ফিরিয়ে এনেছিল হাইকোর্টের রায়ের মাধ্যমে, যেটি 2018 সালে আন্দোলনের প্রেক্ষিতে বাতিল হয়েছিল। ফলে শিক্ষার্থীরা খুবই ক্ষুব্ধ ছিল, এবং যেহেতু এটি একটি ন্যায্য দাবি ছিল এবং সরকারি চাকরিতে 56% কোটা একটা স্পষ্টত বৈষম্য, ফলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে যাই এবং শিক্ষার্থীদের সাথে জনসংযোগ করি, এবং আমরা শিক্ষার্থীদের সাথে লাইব্রেরি থেকে বের হয়ে একটি বিক্ষোভ কর্মসূচি দিই। সেটিই মূলত এই আন্দোলনের শুরু, এবং পরবর্তীতে 1 জুলাই থেকে টানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এটি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ে, এবং কোটা সংস্কার আন্দোলন থেকে এই আন্দোলনটি একটি পর্যায়ে জাতীয় মুক্তির আন্দোলনে রূপ নেয় এবং স্বৈরাচারের পতন ঘটায়। এই আন্দোলনটি করতে গিয়ে আপনাদের বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে, যেগুলো আগে হয়তো বা এই ধরনের পরিস্থিতির মুখে আপনার হননি। এই বিচিত্র যে অভিজ্ঞতা, এটি যদি একটু বলতেন, দু একটা ঘটনা। এই আন্দোলনে শুরু থেকেই তো নানামুখী চাপ ছিল। সেই সময়ের যেই স্বৈরতান্ত্রিক সরকার, তার পক্ষ থেকে নানা ধরনের ভয়, ভীতি, হুমকি, আবার অন্যদিকে নানা ধরনের প্রলোভন, নানাভাবেই তারা চেষ্টা করেছে এই আন্দোলনকে দমন করার, এই আন্দোলনকে নিষ্ক্রিয় নিস্তেজ করে দেওয়ার। এবং আরও যেটি আমাদের অভিজ্ঞতা হয়েছে যে এই আন্দোলনে আমরা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে মানুষের সমর্থন পেয়েছি, মানুষ যেভাবে রাস্তায় স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছে, এটি আমাদের জন্য অকল্পনীয় ছিল। আমরা এটা হয়তো আশা করিনি, কিন্তু সাধারণ মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সকলেই যেভাবে নেমে এসেছে, সবাই কাঁধে কাঁধ মিলে সারা দেশের শিক্ষার্থীরা নেমে এসেছে, এই অভিজ্ঞতাটি আমাদের জন্য আর কি অকল্পনীয় ছিল। মৃত্যু এবং জয় বিষয়টা কিন্তু আন্দোলনে এমনভাবে বিবেচিত হয়েছিল যে জয় অথবা মৃত্যু, এই একটি কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করার যে শক্তি বা যে কৌশল আপনারা অর্জন করেছিলেন এবং জনগণকে সম্পৃক্ত করেছিলেন, এটি কিভাবে সম্ভব হয়েছিল সর্বস্তরের জনগণকে একেবারে একই কাতারে নিয়ে আসা? এটি মূলত আমাদের যে সাহসী ভাই বোনেরা শহীদ হয়েছে, তাদের আত্মত্যাগের ফলেই আসলে মৃত্যু ভয়কে জয় করা সম্ভব হয়েছে। যখন 1-2 জন করে মানুষ শহীদ হওয়া শুরু করলো এবং মৃত্যুকে আর ভয় করতে ছিল না কেউই, এবং আপনারা একটা ভিডিও দেখেছেন যে যেখানে বলা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে একজন পুলিশ বলতেছে যে একটা গুলি করি, একজনই মরে আর বাকি একজনই মরে আর কেউ লড়ে না। তো এটি আসলে হয়েছিল, মানুষ আর পিছে ফিরে যাওয়ার তার উপায় ছিল না, মানুষ সামনের দিকে কেবল এগিয়ে গিয়েছে। ফলে এই আন্দোলন যখন এগিয়ে গেছে, তখন আসলে মৃত্যু অথবা জয় না, বরং বিজয়, এবং বিজয়ই আমাদের একমাত্র লক্ষ্য ছিল, এবং সেটি আমরা অর্জন করেছি। আরেকটি বিষয় সবারই জানার আগ্রহ আছে, যদিও বা বিষয়টি আপনার খুব খোলাসাভাবে এখন পর্যন্ত বলেনি, সেটা হচ্ছে ডিবি কার্যালয়ে বহুল আলোচিত সমালোচিত, আগের বিগত সরকার, পতিত সরকারের আমলে ডিবি কার্যালয়ে নানা ধরনের ব্যবস্থা থাকতো, মানুষকে টর্চার করা হতো, সেখানে আপনাদের নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে আমরা একটা নাটক মঞ্চস্থ করবার দৃশ্য কিন্তু সমগ্র জাতি অবলোকন করেছে। তো আপনি কি বলবেন যে সেই ডিবি কার্যালয়ে আপনাদের সঙ্গে কেমন আচরণ করা হয়েছিল বা কি পরিস্থিতির মুখোমুখি আপনারা হয়েছিলেন সেদিন? মূলত ঘটনাটা শুরু তো আরও আগে থেকেই। 20 জুলাই দিবাগত রাতেই আমাকে এবং আমার সহ আরও কয়েকজন সমন্বয়কে গুম করা হয়, এবং আমাদের আরও কিছু আন্দোলনকারী সমন্বয়কদের বিভ্রান্ত করে সরকারের সাথে বসানো হয়। তার পরবর্তী আমরা যখন হাসপাতালে ভর্তি হই, হাসপাতালেও মূলত আমাদের এক প্রকার জিম্মি করেই রাখা হয়েছিল। সেখানেও জোর করে চাপ দেওয়া হয়েছিল যাতে আন্দোলন আমরা স্থগিত করি। তারপরেও না পেরে আমাদেরকে পরে ডিবি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়, এবং ডিবি অফিসে যেভাবে 6 দিন 7 দিন আমাদের আটকে রাখা হয়েছিল, এটা সব স্পষ্টত আইনের লঙ্ঘন ছিল, মানবাধিকার লঙ্ঘন ছিল, এবং সেখানে আমাদের নানামুখী চাপ দেওয়া হয়, নির্যাতন করা হয় আমাদের কয়েকজনকেই। এবং আমাদের যখন একজন নারী সমন্বয়ককে তুলে আনা হলো বাসা থেকে, এবং তারা হুমকি দিচ্ছিল যে আমাদের সকলকে এভাবে গ্রেফতার করা হবে, এবং আমরা বিশেষত নারী শিক্ষার্থীদের কথাই বারবার বলছিল, নারী শিক্ষার্থীদের তারা নিয়ে আসবে এবং নির্যাতন করবে। পরবর্তীতে একটা পর্যায়ে তারা তাদের চাপে বাধ্য হয়ে আমরা সেই স্টেটমেন্ট
দিতে বাধ্য হই এবং তারা একটি নাটক মঞ্চস্থ করে, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে জনগণ এটি বিশ্বাস করবে না, এবং পরবর্তীতে এটি হয়েছে। মানুষ আসলে কিন্তু এই নাটকটি বিশ্বাস করে না, বরং এই দৃশ্যের পরে মানুষ আরো বেশি উত্তেজিত হয়েছে, আরো বেশি প্রতিবাদী হয়ে রাস্তায় নেমেছে। একটু নিজেদের কথা বলি। আপনি যে মাধ্যমটিতে এখন আছেন, যেটি আপনার মন্ত্রণালয়ের অধীন, বাংলাদেশ বেতার, এই দেশের তো বটেই, এই উপমহাদেশেরও কিন্তু সুপ্রাচীন যে গণমাধ্যমগুলি রয়েছে তার মধ্যে একটি অন্যতম এবং সর্ববৃহৎ একটি গণমাধ্যম হচ্ছে বাংলাদেশ বেতার। এবং বাংলাদেশের জনমানুষের ভাগ্য উন্নয়ন, জীবনমানের উন্নয়নের পাশাপাশি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা মানবসৃষ্ট দুর্যোগে কিন্তু এই বেতার একেবারে জনগণের বন্ধুর মতো পাশে দাঁড়ায় কিন্তু। এবং আমরা দেখেছি 1971 সালে আমাদের সবচেয়ে যে মহান মুক্তিযুদ্ধ গৌরবের, সেখানেও কিন্তু অসামান্য ভূমিকা রেখেছিল। তো আপনার মন্ত্রণালয়ের অধীন এই প্রতিষ্ঠানটিকে অর্থাৎ বাংলাদেশ বেতারকে নিয়ে আপনার কেমন স্বপ্ন, অর্থাৎ আপনি কি ভাবছেন কিভাবে আরও জনমুখী করা যায়? নিশ্চয়ই একটি পরিকল্পনা আপনার আছে, সেই সম্পর্কে যদি একটু বলেন। বাংলাদেশ বেতারের একটি ঐতিহাসিক ভূমিকা বিভিন্ন সময়ে ছিল, এবং এটি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। তবে যুগ যখন পরিবর্তন হয়, প্রযুক্তি পরিবর্তন হয়, মানুষ এক প্রযুক্তি থেকে আরেক প্রযুক্তির উপর বেশি নির্ভরশীল হয়। স্বাভাবিকভাবে বেতারের যে চাহিদা আগের ছিল, এখন সেটি কম, সেখানে অন্য প্রযুক্তি এসে সেই জায়গাটি ধারণ করেছে। তবে বেতারের আমি মনে করি এখনও চাহিদা রয়েছে, যদি বেতারকে আমরা নতুনভাবে সাজাতে পারি এবং নতুন প্রজন্ম এবং মানুষের কাছে আকর্ষণীয়ভাবে যদি কন্টেন্টগুলো আমরা তৈরি করতে পারি, নিউ মিডিয়ার উপযোগী কন্টেন্ট যদি আমরা বেতারে তৈরি করতে পারি, এবং একঘেয়েমি প্রোগ্রামগুলোকে একটু নতুনভাবে আকর্ষণীয়ভাবে সাজিয়ে যদি আমরা উপস্থাপন করতে পারি, আমার বিশ্বাস যে মানুষ এটি অ্যাকসেপ্ট করবে, মানে এটির প্রতি আবার আগ্রহী হবে বেতারের প্রতি। এবং বেতার বা এই ধরনের সরকারি প্রতিষ্ঠানগুলো যেটা হয় যে সরকারের এক ধরনের সরকারি কর্মকাণ্ড সারাক্ষণ তারা আসলে প্রচার করতে থাকে, এটি একটি আসলে একঘেয়েমির ব্যাপার হয়ে দাঁড়ায়। আসলে মানুষ আসলে বুঝতেই পারে যে আসলে এই প্রোগ্রামে আসলে কি বলা হবে, কার পক্ষে বলা হবে। তো আমরা যদি সেই জায়গা থেকে বের হয়ে জনগণের কথাটাই বলতে পারি, সরকারকে সন্তুষ্ট করার চেষ্টা না করে জনগণকে আমরা সন্তুষ্ট করার চেষ্টা করি, জনগণের মন জয় করবে এরকম প্রোগ্রাম মানে আমরা সম্প্রচার করতে পারি, তাহলে এটি আরো বেশি মানুষের কাছাকাছি যাবে, মানুষ আবারও বেতারের প্রতি আরো ভালোভাবে আগ্রহী হবে। ইতিমধ্যে এই দেশবাসী জেনে গেছে যে আপনার মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে 100 দিনের একটা কর্মসূচি গ্রহণ করেছে। কি কি কর্মসূচিগুলো অর্থাৎ কার্যক্রমগুলো প্রাধান্য পাবে দেশবাসী নিশ্চয়ই জানতে চাইবে, যেহেতু যদি বলেন। আমরা রাষ্ট্রের পুনর্গঠনের কথা বলেছি, এবং ফলে রাষ্ট্রের প্রতিটি সেক্টরেই আমরা কাঠামোগত সংস্কারের কথা ভাবছি, ফলে এই 100 দিনের কর্মসূচিতেও মূলত প্রাতিষ্ঠানিক যে সংস্কার সেটিকে আমরা গুরুত্ব দিয়েছি। ফলে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের যে আইন নীতিমালা রয়েছে সেটি সংশোধন বা কোনো নতুনত্ব যদি আনার প্রয়োজন হয়, সেই আইনের পর্যালোচনাগুলোই গুরুত্ব পেয়েছে। এইখানে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, গণমাধ্যম আইন, আরও কিছু আইন রয়েছে যেগুলো নিয়ে নানা ধরনের প্রশ্ন, আলোচনা সমালোচনা রয়েছে। ফলে আমরা এই আইন এবং নীতিমালাগুলো সংস্কার করার কথা ভাবছি 100 দিনে, বা উদ্যোগ নেওয়ার কথা ভাবছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে এই আন্দোলনটি হয়েছে জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের একটা পূর্ণাঙ্গ ডকুমেন্টেশন করা এবং তার তথ্য উপাত্ত সংরক্ষণ করা, আমাদের আহত এবং নিহত শহীদ পরিবার যারা রয়েছে তাদের জীবন, তাদের পরিবার, তাদের বক্তব্যকে ডকুমেন্টেশনের আওতায় আনা, এটিও আমাদের এই 100 দিনের পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা থাকবে আর কি। উপদেষ্টা হিসেবে নয়, যদি মানুষ হিসেবে, দেশের একজন নাগরিক হিসেবে আপনার কাছে জানতে চাই, কেমন বাংলাদেশ আপনি দেখতে চান? আগামী দিনগুলো কেমন হলে মনে হবে যে আমাদের আন্দোলনটুকু সার্থক? এটি সবারই আকাঙ্ক্ষা, প্রতিটি সাধারণ মানুষের আকাঙ্ক্ষা, যে এতগুলা মানুষের জীবন গিয়েছে, রক্ত দিয়েছে, আহত হয়েছে, ফলে আমরা যাতে সেই পুরনো বাংলাদেশে ফেরত আর না যাই, আমরা যাতে এই বাংলাদেশে আর কখনোই স্বৈরতন্ত্র ফেরত না আসতে পারে, একটি গণতান্ত্রিক, আমরা সামাজিক ন্যায় বিচারের এবং মানবিক মর্যাদার বাংলাদেশ যাতে পাই। এবং এই আন্দোলনের শুরু থেকেই দুইটি মূল মন্ত্র ছিল যে আমরা একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গড়তে চাই। ফলে সমাজের প্রতিটি সেক্টরের বৈষম্য যেদিন দূর হবে সেদিন আসলে এই আন্দোলন সম্পূর্ণভাবে সফল হবে। এবং আমরা আরেকটি কথা বলেছিলাম যে আমরা মেধাভিত্তিক সমাজ ও রাষ্ট্র চাই, যেখানে মেধাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। ফলে মেধাভিত্তিক এবং এক জ্ঞানভিত্তিক সমাজ গঠন করা এই আন্দোলনের অন্যতম একটি প্রতিশ্রুতি ছিল। এই অভ্যুত্থানের এই আকাঙ্ক্ষা ও প্রতিশ্রুতিগুলোই পূরণ হলেই একজন নাগরিক হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে মনে হবে যে বাংলাদেশে এই যে জুলাই যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানটি পূর্ণাঙ্গ সফলতা পেয়েছে।
আমরা আজকের আলোচনার প্রায় একেবারেই শেষ পর্যায়ে এসে গেছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি নানা ব্যস্ততার মাঝেও বাংলাদেশ বেতারে এসেছেন, পরিদর্শন করেছেন এবং সময় দিয়েছেন। তবে একটি বিষয় আমরা জানতে চাই, সেটি হচ্ছে দেশবাসীর উদ্দেশ্যে আপনি শেষের মুহূর্তে কি বলবেন? দেশবাসীর কাছে আমার এটি আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে আমরা একটা লড়াই সংগ্রাম রক্তের ভিতর দিয়ে অভ্যুত্থানের মাধ্যমে আজকের এই পরিস্থিতিতে এসেছি। ফলে এই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে স্পিরিট, সেটিকে যাতে আমরা ধারণ করি, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে আমরা যাতে প্রত্যেকের জায়গা থেকে কাজ করি। আমাদের যেরকম রাষ্ট্রের ফ্যাসিবাদ রয়েছে, সে একইভাবে আমাদের সমাজে, আমাদের নিজের ব্যক্তির মানসিকতাতেও কিন্তু সেই ফ্যাসিবাদ, দুর্নীতি এবং এরকম মানসিকতা রয়ে গেছে। ফলে আমরা যাতে নিজেদেরকেও পরিশুদ্ধ করি, সমাজ থেকেও সেই ফ্যাসিবাদ এবং দুর্নীতি দূর করি। সামগ্রিকভাবে যে আকাঙ্ক্ষা আমরা তৈরি করেছি, ছাত্ররা তৈরি করেছে, ছাত্র জনতা তাদের কাজ করেছে, রক্ত দিয়েছে, এখন সময় দেশটা গড়ার। সেই দেশ গঠনে যাতে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার নানা ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য। শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। আপনাকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং বাংলাদেশ বেতারের সকল কর্মকর্তা কর্মচারীদেরও ধন্যবাদ জানাচ্ছি।